আপনারা দেখছেন প্রিয় চ্যানেল রোজ বাংলা। বিস্তারিত এই মুহূর্তের সেরা এক্সক্লুসিভ বাছাই করা খবরগুলো থাকছে আপনাদের জন্য। চোখ রাখুন একেবারে শেষ পর্যন্ত, জুড়ে থাকুন আমাদের সাথে বিস্তারিত আপডেটগুলো জানতে। অপরদিকে এই অগ্নিপথ প্রকল্প নিয়ে দেশ জুড়ে চলছে বিক্ষোভ। ইতিমধ্যে কোটি কোটি টাকার সম্পত্তিও কিন্তু ক্ষতি হয়েছে। এর মধ্যেই পরের মাস থেকে অগ্নিবীর হওয়ার আবেদন গ্রহণ শুরু হচ্ছে। বিক্ষোভের মধ্যেই ঘোষণা সেনার। একের পর এক রাজ্যে বিক্ষোভ চলছে। ভারত বনধ ডেকেছে বিক্ষোভকারীরা। তার মধ্যে অগ্নিপথ প্রকল্প নিয়ে বড় ঘোষণা ভারতীয় সেনাবাহিনীর। জানিয়ে দেওয়া হলো জুলাই থেকেই অগ্নিবীর হওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হবে। এই প্রকল্পের প্রতিবাদে ভারত বনধ ডেকেছে ইতিমধ্যে বিক্ষোভকারীরা। দিল্লি সহ বিভিন্ন রাজ্যে প্রভাব পড়েছে। বাতিল হয়েছে বহু ট্রেন। বিহার থেকে শুরু হয়েছে বিক্ষোভ। তার মাঝেই দেশের 3 বাহিনীর মধ্যে সেনা প্রধান ঘোষণা করে দিল নিয়োগের। এই অগ্নিপথ প্রকল্পের আওতায় এবছর সেনা, বায়ুসেনা, নৌসেনায় 45,000 জওয়ান নিয়োগের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। জেনারেল ডিউটির জন্য 10ম শ্রেণীর পাসরা আবেদন করতে পারবেন। বোর্ড পরীক্ষায় গড়ে 45%, প্রত্যেক বিষয়ে কমপক্ষে 33% নম্বর পেতেই হবে। টেকনিক্যাল ক্যাডার হওয়ার জন্য আবেদন করতে গেলে দ্বাদশ শ্রেণীতে পদার্থবিদ্যা, রসায়ন, অঙ্ক, ইংরেজি নিয়ে পড়তে হবে। বোর্ড পরীক্ষায় গড়ে 50% নম্বর পেতে হবে। প্রত্যেক বিষয়ে অন্তত 40% নম্বর থাকতে হবে। অগ্নিপথ নামে নতুন প্রকল্পে প্রস্তাব দেওয়া হয়েছে। 4 বছরের জন্য জওয়ানদের নিয়োগ করা হবে। 17.5 থেকে 21 বছর বয়সী তরুণরা নিযুক্ত হবেন। পরে বয়সের ঊর্ধ্বসীমা বাড়িয়ে এবছরের জন্য 23 বছর করা হয়েছে। কেন্দ্র জানিয়েছে কোভিডের কারণে গত 2 বছর নিয়োগ হয়নি, তাই বহু চাকরি প্রার্থীর বয়স বেড়ে গিয়েছে। তাদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত। চাকরির সময় 30 থেকে 40,000 টাকা বেতন দেওয়া হবে। 4 বছর পর 25%কে কাজে রেখে বাকিদের ছেটে ফেলা হবে। তারা পিএফ বা গ্র্যাজুইটির সুবিধাও পাবেন না, এমনকি পেনশনের ব্যবস্থাও থাকছে না। এতেই চটেছেন দেশের তরুণদের বড় অংশ। যেসব রাজ্য থেকে সেনাবাহিনীতে যোগদানের হার বেশি, সেখানে বিক্ষোভের আগুন জ্বলে উঠছে। দেশের প্রাক্তন সেনাপ্রধানরাও এই প্রকল্পের বিরোধিতা করছেন অনেকে। তাদের মতে অস্থায়ী পদে নিযুক্ত জওয়ানদের সীমান্ত রক্ষা বা নিরাপত্তা নিয়ে কোনো দায় থাকবে না। বিপন্ন হতে পারে দেশের নিরাপত্তা। অপরদিকে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সেনাবাহিনীতে চুক্তির মাধ্যমে 4 বছরের জন্য সেনা নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। এবার সেই অগ্নিপথ প্রকল্পে 4 বছরের নিয়োগের বিষয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, অগ্নিপথ 4 বছরের ললিপপ, বিজেপির ক্যাডার আর গুন্ডা তৈরির প্রকল্প, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ নিয়ে অবশেষে প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার অধিবেশনে তিনি বলেন, অগ্নিপথ আসলে বিজেপির ক্যাডার তৈরির প্রকল্প। এরাই ভোট লুট করতে সাহায্য করবে বিজেপিকে, পার্টি অফিসে পাহারা দেবে। বিজেপি আসলে গুন্ডা তৈরি করতেই 4 বছরের এই ললিপপ দিয়েছে। 4 বছরের জন্য চুক্তির ভিত্তিতে সেনাবাহিনীতে তরুণদের নিয়োগের নতুন প্রকল্প সম্প্রতি ঘোষণা করেছে কেন্দ্র। যা নিয়ে দেশের নানা প্রান্তে বিক্ষোভ চলছে। রবিবার থেকে দিল্লির যন্তর মন্তরে অগ্নিপথের বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু করেছে বিরোধী দল কংগ্রেস। এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঋণ আদায়ে গভীর রাতে ফোন, গালিগালাজ। এবার ব্যবস্থা নেবে আরবিআই। কঠোর নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাংকের। সময় মতো ঋণ ফেরত না দিতে পারলে আতঙ্কে থাকেন গ্রাহক। এক আতঙ্ক হলো অর্থ জোগাড় করে ব্যাংকে ঋণ পরিশোধ করা। সেই চাপ বেড়ে যায় যখন ওই গ্রাহককে ফোন করে গালিগালাজ করা হয়, এমনকি হুমকিও দেওয়া হয় ঋণ আদায়কারী সংস্থার তরফে। এছাড়াও ফোন আসে আবার গভীর রাতে ঋণ আদায়ের জন্য। এমন একাধিক অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই এর গভর্নর শক্তিনাথ দাস জানিয়ে দিলেন, ঋণ আদায়ের জন্য রাত বিরেতে গ্রাহকদের ফোন করা যাবে না, আর গালিগালাজ দিলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। শুক্রবার একটি ব্যাংকিং সংস্থার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজার্ভ ব্যাংকের গভর্নর। সেখানে তিনি এই বিষয়টি উপস্থাপন করেছেন। তার মতো এই ধরনের ঘটনা অর্থনৈতিক সংস্থাগুলোর ভাবমূর্তির ক্ষেত্রেও ক্ষতিকর। তিনি বলেন, আমরা অভিযোগ পেয়েছি ঋণ আদায়কারী সংস্থাগুলো রাত বিরেতে ফোন করে গ্রাহকদের পরিশান করে, এমনকি তাদের গালিগালাজ করা হয়। ভবিষ্যতে এমন অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আরবিআই গভর্নর জানিয়ে দিয়েছেন, এমন অভিযোগের ক্ষেত্রে ব্যাংক সহ যে সমস্ত সংস্থা আরবিআই নথিভুক্ত তাদের ক্ষেত্রে আরবিআই নিজেই ব্যবস্থা নেবে। অন্য সংস্থাগুলোর ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেওয়া হবে আর্থিক অনিয়মের তদন্তকারী সংস্থাকে। শক্তিনাথ দাস বলেন, এই ধরনের ঘটনা যাতে বারংবার না ঘটে তার দিকে নজর দিতে হবে ব্যাংকগুলোকে। উল্লেখ্য, সম্প্রতি ঋণ প্রদানকারী অ্যাপের থেকে ঋণ নেওয়ার বিষয়ে সতর্ক করেছে আরবিআই। অর্থাৎ প্লে স্টোরে গেলে অনেক মোবাইল অ্যাপ্লিকেশন পাবেন, সেখান থেকে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন ঋণ দেয়। সেখান থেকে ঋণ নেওয়া থেকে কিন্তু সাবধান করেছে আরবিআই। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, বাজারে ছেয়ে গিয়েছে বেআইনি ঋণ প্রদানকারী মোবাইল অ্যাপে, আর ওই অ্যাপগুলোর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ প্রতারণার অভিযোগও কিন্তু আসছে। সবথেকে চিন্তার বিষয়, এই অ্যাপগুলোর মাধ্যমে কেউ প্রতারিত হলে তারা দায়ও নেবে না রিজার্ভ ব্যাংক। শুক্রবার একটি ব্যাংকিং সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হয়ে কথাই জানালেন আরবিআই বা রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিনাথ দাস।
তো বুঝতেই পারছেন, অনলাইনে আপনি নিজের থেকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে লোন নেওয়ার আগে কিন্তু এবার 100বার ভাববেন, কারণ আপনি যদি প্রতারিত হন তাহলে কিন্তু রিজার্ভ ব্যাংক কোনো দায়িত্ব নেবে না। নজর রাখছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটির দিকে। বড়সড় চুক্তি, 300টিরও বেশি বিমানের বরাত দিতে চলেছে এয়ার ইন্ডিয়া, ঐতিহাসিক সিদ্ধান্ত। ঐতিহাসিক চুক্তির সামনে দাঁড়িয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ 300টিরও বেশি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া, যা বাস্তবায়িত হলে দেশের বাণিজ্যিক বিমান পরিষেবায় নতুন ইতিহাস তৈরি হবে। জানা যাচ্ছে এয়ারবাস A320 নিও ফ্যামিলি জেট অথবা বোয়িং কোর 737 ম্যাক্স মডেলস অথবা দুটোরই বরাত দিতে চলেছে এয়ার ইন্ডিয়া। তবে এই ব্যাপারে মুখ খুলেননি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ, গোপনীয়তা বজায় রাখা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে পুনরায় টাটার হাতে ফিরেছে এয়ার ইন্ডিয়া। গত বছর অক্টোবরে এয়ার ইন্ডিয়াকে 18,000 কোটি টাকার বিনিময়ে টাটা গোষ্ঠীর সংস্থাকে বিক্রি করে মোদী সরকার। এরপর থেকে শুরু হয়ে যায় বিক্রির সঙ্গে যুক্ত অন্যান্য প্রক্রিয়া, 100% শেয়ার হস্তান্তর প্রক্রিয়া এবং সেই সঙ্গে পরিচালন ক্ষমতা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে টাটা গোষ্ঠীর হাতে। অন্যদিকে বিপুল লোকসানে চলা এয়ার ইন্ডিয়ার পুনরুজ্জীবনে একাধিক পরিকল্পনা নিয়েছে টাটা গোষ্ঠী। সেই প্রেক্ষিতে বিমান কেনা নিয়ে চুক্তি স্বাক্ষরের কথা ভাবা হচ্ছে, তা উল্লেখযোগ্য বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ। মর্মান্তিক, বিহারে একসঙ্গে 17 জনের প্রাণ কাড়ল বজ্রপাতের জেরে বড়সড় দুর্ঘটনা নীতিশ কুমারের রাজ্য বিহারে। জানা যাচ্ছে রবিবার বিহারের 8 জেলায় বজ্রাঘাতে অন্ততপক্ষে 17 জনের মৃত্যু হয়েছে। শনিবার থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে বিহারে। শনিবার রাতের পর রবিবার প্রায় সারাদিন ধরেই আবহাওয়া খারাপ ছিল বিহারের বিভিন্ন প্রান্তে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝড়, বজ্রপাতের দাপট, আর সেই বজ্রপাতের কারণে একই দিনে রাজ্য জুড়ে অন্ততপক্ষে 17 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। সোমবার সকালে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। একই সঙ্গে তিনি নিহতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরটির দিকে আমরা চোখ রাখছি। ঘরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ, একই পরিবারের 9 জনের মৃত্যু নিয়ে ঘনাচ্ছে রহস্য। একটি বাড়ি থেকে একই পরিবারের 9 সদস্যের দেহ উদ্ধার হলো। মহারাষ্ট্রের সাংলি জেলার এই ঘটনায় দানা বেঁধেছে রহস্য। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ, যদিও অকুলস্থ থেকে সুইসাইড নোট উদ্ধার হয়নি। পুলিশ সূত্রে খবর, সাংলি জেলার মহিষালে একটি বাড়ি থেকে 9 জনের দেহ উদ্ধার করা হয়েছে একসাথে। আত্মহত্যা বা অস্বাভাবিক মৃত্যুর নেপথ্যে কোনো রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃতদের কেউ কেউ পেশায় চিকিৎসক ছিলেন বলে জানা গিয়েছে। সাংলির পুলিশ সুপার দীক্ষিত গেদাম বললেন, একটি বাড়ি থেকে 9 জনের দেহ উদ্ধার করা হয়েছে। 3টি দেহ ঘরের একই জায়গা থেকে পাওয়া গিয়েছে, বাকি 6টি দেহ ঘরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। আরও এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিষ খেয়ে ওই 9 জন আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে, ময়নাতদন্তের রিপোর্ট এলেই এ ব্যাপারে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। আপনি কি অনলাইনে শপিং করতে ভালোবাসেন? বিল পেমেন্ট করেন আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে? তাহলে আপনাদের জন্য নতুন নিয়ম 1 জুলাই থেকে মানতেই হবে আপনাকে এই টোকেনাইজেশন নামে নতুন পদ্ধতি। রিজার্ভ ব্যাংকের নতুন ঘোষণা, বিস্তারিত জানাচ্ছি। তো আপনাদেরকে জানিয়ে রাখি, যখন আমরা শপিং করি, ফ্লিপকার্ট হোক কিংবা মিন্ত্রা কিংবা অ্যামাজন কিংবা জোম্যাটো, সুইগির মতো অ্যাপে আমরা যখন অর্ডার করি, অনলাইনে পেমেন্ট করি, তখন কিন্তু আমাদের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের তথ্য সেই সংস্থার ওয়েবসাইট কিংবা অ্যাপে কিন্তু সংরক্ষণ হয়ে থাকে, সংরক্ষণ করা থাকে, যাতে পরবর্তীকালে আমরা পেমেন্ট করার ক্ষেত্রে খুব অল্প সময়ে অনায়াসে শুধুমাত্র আমাদের সিভিভি নাম্বার পুট করে আমরা কিন্তু পেমেন্টটা করতে পারি। এবার থেকে কিন্তু রিজার্ভ ব্যাংক নতুন নিয়ম নিয়ে এসেছে। এবার থেকে এই সমস্ত সংস্থা কিন্তু তাদের কাছে, তাদের অ্যাপে কিংবা ওয়েবসাইটে গ্রাহকদের কার্ডের তথ্য আর সংরক্ষিত করতে রাখতে পারবে না। 1 জুলাই থেকে নতুন নিয়ম চালু হচ্ছে। আগে যে সমস্ত গ্রাহকের কার্ডের তথ্য সংরক্ষিত রয়েছে সেগুলোকেও কিন্তু সংস্থাগুলোকে মুছে ফেলতে হবে পুনরায়। তার বদলে চালু হচ্ছে টোকেনাইজেশন পদ্ধতি। 1 জুলাই থেকে আপনাকে অনলাইনে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে গেলে কিন্তু টোকেনাইজেশন পদ্ধতি মেনে চলতে হবে। এবার জানাচ্ছে কি হচ্ছে এই টোকেনাইজেশন পদ্ধতি। রিজার্ভ ব্যাংক বলেছে, কেনাকাটার সময় থার্ড পার্টি অ্যাপকে গ্রাহকরা ডেবিট বা ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য দেওয়ার বদলে একটি বিকল্প কোড দেবেন। এবার ওই কোডটাই হচ্ছে টোকেন। সংশ্লিষ্ট ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের সেই টোকেন দেওয়া হবে। প্রতিটি কার্ডের বিকল্প হিসেবে আলাদা আলাদা টোকেন হবে, যা দিয়ে কেনাকাটা করা যাবে। কিন্তু বিক্রেতা সংস্থা কার্ডের কোনো তথ্যই পাবে না বা সংরক্ষণ করতে রাখতে পারবে না। এর জন্য রিজার্ভ ব্যাংক একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 2022 সালের 1 জুলাই থেকে কার্ড প্রদানকারী বা কার্ড ব্যবহারকারী ছাড়া লেনদেনের সঙ্গে যুক্ত কোনো সংস্থাই কার্ডের তথ্য সংরক্ষণ করতে পারবে না। এর জন্য অবশ্য গ্রাহকদের কোনো খরচ করতে হবে না। গ্রাহকরা কার্ড প্রদানকারী সংস্থা বা ব্যাংকের কাছে টোকেনের জন্য অনলাইনে অনুরোধ পাঠাতে পারবেন। টোকেনের মাধ্যমে কেনাকাটার বাকি নিয়ম অবশ্য একই থাকছে। অপরদিকে চলতি বছরেই
চলতি বছরেই দেশ জুড়ে 25টি শহরে কম খরচে চালু হচ্ছে 5G পরিষেবা। দামও হাতের নাগালে। চলতি বছরের শেষেই ভারতের একাধিক শহরে চালু হয়ে যাচ্ছে 5G পরিষেবা। তার জন্য বিরাট কোনো খরচও করতে হবে না। গ্রাহকদের সুখবর দিলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় মন্ত্রী জানালেন 2022 সালের শেষে দেশের 20 থেকে 25টি শহরে 5G পরিষেবা চালু হয়ে যাবে। এছাড়াও জানা যাচ্ছে বিশ্ববাজারের তুলনায় অনেকটাই কম দামে 5G পরিষেবা ব্যবহার করতে পারবেন ভারতবাসীরা। গত বুধবার ওই কেন্দ্রের তরফে স্পেকট্রাম নিলাম আয়োজনের অনুমতি দেওয়া হয় টেলিযোগাযোগ দপ্তরকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা এই অনুমোদন দেয়। এই নিলামের মাধ্যমেই দেশে 5G পরিষেবা শুরুর দায়িত্ব বন্টন করা হবে নিলামে অংশগ্রহণকারীদের মধ্যে। শোনা যাচ্ছে জুলাইতেই শুরু হবে 5G স্পেকট্রামের নিলাম, আর প্রথম দফায় পরিষেবা চালু হতে পারে আগস্ট থেকে সেপ্টেম্বর নাগাদ। প্রকাশিত একটি সরকারি রিপোর্ট অনুযায়ী প্রথম দফায় মোট 13টি শহরের বাসিন্দারা পরিষেবা পাবেন। প্রাথমিকভাবে কলকাতা, মুম্বই, দিল্লি, গুরুগ্রাম, পুনে, বেঙ্গালুরু, চণ্ডীগড়, চেন্নাই, লখনৌ, হায়দ্রাবাদ, জামনগর, আহমেদাবাদ, গান্ধীনগর এই শহরগুলোতে চালু হবে 5G। ধীরে ধীরে গোটা দেশেই ছড়িয়ে পড়বে 5G পরিষেবা। জানা যাচ্ছে এই পরিষেবা পেতে গ্রাহকদের ন্যূনতম 155 টাকা খরচ করতে হবে। এই 5G পরিষেবা আগের 4G পরিষেবার তুলনায় 10 গুণ বেশি গতিসম্পন্ন হবে। এমনও মনে করা হচ্ছে নিলামে অংশ নিতে চলেছে ভোডাফোন, এয়ারটেল এবং রিলায়েন্স জিও। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রকাশিত সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসটি আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। চোখ রাখবো শুরুতেই উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। আজকে উত্তরবঙ্গের দুটো জেলা আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেই সাথে আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় বিক্ষিপ্তভাবে আজকে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তার সাথে সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 24 ঘন্টা 22 জুন বুধবার উত্তরবঙ্গের কোনো জেলার জন্যই সতর্কবার্তা নেই। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই 22 জুন উত্তরবঙ্গের কোনো জেলায়। শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলোর 2-1টি জায়গায় 22 জুন হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। চোখ রাখছি এবার দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে বর্ষা প্রবেশ করে গিয়েছে, তবুও এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে প্রত্যেকটি জেলায় হতে পারে। তার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। এই একই ধরনের আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 22 জুন বুধবার।